রূপবতী প্রকৃতি, যার সমুদ্র, নদী, পাহাড়, পর্বত, মরুভূমি, সমতল, সেই সঙ্গে জুড়ে যায় বহুরূপী আকাল উতল থেকে মৃদু বাতাস, তপনের তপ্ত তেজ থেকে রাতের স্নিগ্ধতা। এদের উপস্থিতি সুন্দরভাবে ভারসাম্য রক্ষা করে চলেছে মানব সমাজের দৈনন্দিন জীবনযাত্রাকে। সেই সঙ্গে মানব কুলকে ঠিক যেমন একজন নারী তার নারী সত্তার বৈচিত্র্য দিয়ে রক্ষা করে চলে সংসারের ভারসাম্য। নারী একাধারে মা, কন্যা, ভগিনী, পত্নী, কতই না তার রূপ। নানা রূপে সংসারকে করে তোলে সুন্দর। তার কোমলতা স্পর্শ ছড়িয়ে দেয় আনাচে কানাচে। কখনো যে হয় সংহার মূর্তি ধারিণী, আবার কখনো মা লক্ষ্মী রূপিণী, আবার কখনো বা অগাধ জ্ঞানের অধিকারিণী মা সরস্বতী। ঠিক যেন প্রকৃতির অসমান ভূমিখণ্ড থেকে সমুদ্র, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে ঋতু বৈচিত্র্যের নানান অনুভূতি এভাবেই লালিত পালিত ধরিত্রীবাসী। সেই সঙ্গে ক্ষিতি, অবু, তেজ, মরুত, বোম, এই পাঁচের সমন্বয়ে গড়ে ওঠে পঞ্চভূত, গড়ে ওঠে পার্থিব পরিবেশ, যেখানে প্রাকৃতিক, মানবিক, শারীরিক ও আত্মিক সম্পর্কে এক সুন্দর মিলন লক্ষ্য করা যায়। ধরিত্রী মায়ের কাছে সকলেই এক আত্মীয়ের সম্পর্ক, পরস্পর নিবিড় বন্ধনে আবদ্ধ।
মহাবিশ্ব তার নীল বর্ণের চাদর দিয়ে ঢেকে রেখেছে, যা আমাদের কাছে দিগন্ত বিস্তৃত আকাশ। উষা লগ্ন থেকে মৃদু আলোর উপস্থিতির সঙ্গে সঙ্গে সূর্যের আলোর খেলা শুরু হয়। আকাশের হলুদ, কমলা, লাল, নীল বর্ণের রং এই খেলা মানব মনে মেঘের ভেলা ভাসিয়ে দেয়। সেরকম মন মাতানো গান নিয়ে আসছেন আপনাদের সামনে শ্রীমতী সন্ধ্যারা।
গ্রীষ্মের দাবদাহে ধরিত্রী মায়ের সন্তানদের শুষ্ক রাখে, সতেজতার বার্তা বয়ে আনে, মানব মনে জেগে ওঠে নতুন কিছু পাওয়ার আনন্দ। সাগরের কাজল মেঘ চলে কোথায় ভেসে, সাগরের কাজল মেঘ চলে কোথায় ভেসে। হাওয়ায় 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 ডাকে তুমি সন্ধিয়ানের দেশে, চলে কোথায় ভেসে। সাগরের কাজল মেঘ চলে কোথায় ভেসে। হাওয়ায় 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 ডাকে তুমি সন্ধিয়ানের দেশে, চলে কোথায় ভেসে। ঘটে যায় অনবরত। এই খেলার আড়ালে যার অবস্থান, পৃথিবীর সৃষ্টি, তার উপর সমগ্র জীবকুলের লালন পালনে যার উপস্থিতি অনস্বীকার্য, যার অবর্তমানে থেমে যেতে পারে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই প্রখর তপ্ত তেজদীপ্ত আলোকের উৎস সূর্য, যুগে যুগে কবি, সাহিত্যিক ও সঙ্গীত স্রষ্টা প্রত্যেকের লেখনীতে নানা রূপে তার প্রকাশ ঘটে। যেন ঠিক মায়ের উপস্থিতিতে সন্তানেরা নিশ্চিন্তে দিন যাপন করে। সূর্যের উপস্থিতিতে প্রাকৃতিক সম্পদ ও মানব সমাজের গতি থাকে সচল। সূর্যের উপস্থিতি পৃথিবীর বুকে জীবকুলের যে অপরূপ বৈচিত্র্য সৃষ্টি করে, তারই একটি ছোট রূপ আমাদের এই গানের মধ্যে ফুটে উঠবে, যা নৃত্যে সমৃদ্ধ করবে ছোটরা। সঙ্গীতে শ্রীরূপা ভদ্র, নৃত্যে এওসি চ্যাটার্জি, সঞ্চারী মজুমদার, অনন্যা রায় ও আরিত্রিকা দাশগুপ্ত। যন্ত্রানুষঙ্গে শ্রী অলোক মুখার্জি, শ্রী শান্তি বিনোদ দাস, শ্রী আশিস গোস্বামী।
নৃত্য পরিচালনায় সৃজা ভদ্র। সূর্যটাকে দেখতে চাই, আকাশটাকে ডাক পাঠাই, বাতাসটাকে খোঁজে, শেষের তারে অপেক্ষায় থমকে থাকে ঘাসের গায়ে, সকাল সেটা খোঁজে, অন্তরে তার মাঠের টান, ঘুমোয় ঘুমে উচিত গান, উঠবে কখন কে, হয়তো কারোর ছোঁয়ায় সুর জাগবে যখন হৃদয় তোর গাইবে তুমি মেয়ে। নাম না জানা জঙ্গলি ফুল চাইছে শুধু তার আঙুল, তারই চোখের দৃষ্টি কল্পে ফুলের হলুদ রং, কল্পে করা মধুর রং, তারই জন্য মিষ্টি অন্তরে ঘর মাঠের টান, ঘুমোয় ঘুমে উচিত গান, উঠবে কখন কে, হয়তো কারোর ছোঁয়ায় সুর জাগবে যখন হৃদয় তোর গাইবে তুমি। ঘাসের দল যখন বলে চলতে চল, তারও তখন চলা লুকিয়ে পড়া পাখির ডাক, ডাকুক তাকে ডাকতে থাক, সেও মেলাবে গলা, বিকেল বেলা ক্লান্ত খুব, দিঘির জলে হয়তো ডুব, ক্লান্তি যাবে ধুয়ে, সন্ধ্যাবেলার স্বপ্নময় গল্প বলার সময় হয় তারার নিচে শুয়ে। সূর্যটাকে দেখতে চাই, আকাশটাকে ডাক পাঠায়, বাতাসটাকে খোঁজে, সূর্যটাকে দেখতে চাই, আকাশটাকে ডাক পাঠায়, বাতাসটাকে খোঁজে, সূর্যটাকে দেখতে চাই, আকাশটাকে ডাক পাঠায়, বাতাসটাকে খোঁজে। নানান রূপ, কখনো মেয়ে, কখনো মা, আবার কখনো সর্বংসহা জননী। সকল পরিস্থিতিকে একই সূত্রে গাঁথতে সদা তৎপর ধরিত্রী মাও বিভিন্ন বৈচিত্র্যকে ধরে রেখেছে যুগ যুগ ধরে। শ্রীমতী শ্রীরূপা ভদ্র। সীমানার পাহাড়ের ওপারে নিশে ঘোরাতে প্রতিধ্বনি শুনি।
মনের পুতুল মনির দেশের মেয়ে নেচে যায় সুরমা ভরা আঁখি খানি আসমানে জ্যোৎস্না ভাসে নীল আকাশে তার টানে সুরমা ভরা আঁখি খানি আসমানে জ্যোৎস্না ভাসে নীল আকাশে তার টানে ঢেউ তুলে নীল
প্রকৃতির আনাচে কানাচে, গাছে গাছে পাতায় পাতায় লাগে জীবনের ছন্দ। জীবনে আত্মার তৃপ্তি আসে রসনা তৃপ্তি পরিপূর্ণতা পেলে। নানাবিধ খাদ্য, প্রাথমিক বা গৌণ খাদ্য যাই হোক না কেন, তা যদি রসালো খাদ্য হয়, যা সরাসরি উদ্ভিদজাত মানব শ্রেষ্ঠ কথাতেই আছে, ফলাহার না হলে খাদ্যে পুষ্টির অভাব ঘটে। এই প্রকৃতি মাতার অফুরন্ত ভাণ্ডার উজাড় করে দিয়েছে সন্তানদের। চলুন শুনি মাটির গন্ধে ভরা একখানি ঝুমুর গান, যেটা পরিবেশন করবেন সৃজা ভদ্র। মানুষ এই প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত কতই না লুকোচুরি খেলা খেলে যায়। এতে কখনো বা ধরিত্রী মার আশ্রয়কারীরা উপকৃত হয়, আবার প্রকৃতি মা ক্ষতির কবলেও পড়ে। বিভিন্ন সময়ে কবি থেকে সাহিত্যিক এদের লেখনীতে আবদ্ধ করেছে সেই রূপ। চলুন কবি নজরুল ইসলামের সেই রকম একটি কবিতা শুনি। কবিতা লুকোচুরি, আবৃত্তিতে আছেন তমস্রাজিৎ চক্রবর্তী। নমস্কার। কাজী নজরুল ইসলামের লিচু চোর, বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুড়ের গাছ আছে না, ওটা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মোড়াত করে পড়েছি সরার জোরে, পড়বি পর মালির ঘাড়ি, যে ছিল গাছের ওরে, বেটা ভাই বড় নচ্ছাড়, দুমাদুম গোটা দুচ্ছাড়, দিলে খুব কিলো ঘুষি, একেবারে জোরসে ঠুসি, আমিও বাদিয়ে চাপড়ে
দে আবার চাপিয়ে কাপড়, লাফিয়ে ডিম দেয়াল, দেখি এক ভিটরে শিয়াল, ও বাবা শিয়াল খোটা, ফেলোটা দাঁড়িয়ে ওটা, দেখে যেই আটকে ওঠা, কুকুরেও চুললে ছোটা, আমি কই কম্ম খাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কানমুলি পাই, চুরিতে ফের যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া পিছা, সে কি আর যাই রে ভুলা, মালির ওই পিটুনি গুলা, কি বলিস ফেরতটা তবা নাক খপটা। নমস্কার। প্রকৃতির রূপ তো অনেক ছড়িয়ে আছে। আজকাল শহরের মানুষেরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য থেকে বঞ্চিত। কংক্রিটের দেয়াল প্রকৃতি মায়ের সবুজ সতেজ রূপটাকে অনেকটাই মলিন করে দিয়েছে। বুলবুল
দেবশ্রীকে অনেক ধন্যবাদ। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমরা সুখ শান্তি কামনা করি প্রকৃতি মা ও তার সন্তানেরা যেন সুখময় দিন যাপন করে। আমরা স্থায়ী অদৃশ্য দেবতার উদ্দেশ্যে পৃথিবীকে নমন রূপে সমৃদ্ধশালী করে সাজিয়ে তোলার আবেদন জানাবো সঙ্গীতে। সঙ্গীতে আছেন শ্রীরূপা ভদ্র, সন্ধ্যা রায়, তন্দ্রা দে, দেবশ্রী দাস, স্বপ্না মুখার্জি, মৌসুমী গুহ, লিপিকা ঘোষ, ইন্দিরা ঘোষ, মল্লিকা গুপ্ত, সোমা সাহা। Oh
Thank you.
ঠাকুর। কৃষ্ণকলি আমি তারই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আঁধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত্র এলো তাই। আকাশ পানে হারি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পুবে বাতাস এলো হঠাৎ ভেই, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের কাছে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে কমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি গড়িয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। নমস্কার। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান কে করিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও খনি খেসে, আমারে সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা রয়ে চিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি। আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল
সোনার তরুণ। নমস্কার। সিংহের লেখা বানভাসী কবিতাটি, এই মূলত কবিতাটি এক পুরুষের জবানিতে লেখা, যেটি আমি এখন আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছি। আমি বানভাসী লোক বটে, মাকুড়ার মিছাখানাতে ঘর বটে, নামটা হইল মতি সর্দার। বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি, 50-এর আকালের পর থেকে গেল বছর তো খরা চট্টে দগড় কচা হয়েছিল। এই বছর আবার বানভাসী, তো কাগজওয়ালাকে বললাম, বাবু লিখে নেবেন আমার কথাটো। গায়ের লোকে কাগজ বাবুকে ভাড়া দিলে, না হলে লেখা কেন? কাগজ বাবু তো ফটক তোলার কল তক্তা করেছিল, কিন্তু বললে ও বুড়া পাগল বটে। হে দেখুন, আমি পাগল হইলাম কিসে? আমার বউ বেটে বানের জলে ভাইসে গেলেও বুড়ি মা তো বেটি ঘরে যাইয়ে করেছিল, কিন্তু বললে করেলা হইছে। গাঁর বানের লোকে বললে না না, ওটা পেটের রোগ বটে। তা বাদে গুটে খেচড়া খেচড়ি টানাটানি করে হাসপাতালে নিয়ে যাওয়ার রাত পথেই বুড়ি মরে গেল। আর আমি এখন বানভাসী গায়ের বাস জপে, ঘষা মাটির দেয়ালে দেয়ালে, বাবুদের দালান বাড়ির ধারে ধারে চৌকিদারের হাঁক দি। তবে কি জানে, গায়ের লোকের এড়ি করে আসা বলবে বুড়া পাগলটাকে গায়ের থেকে খতরাইতে হবে। কিন্তু সেদিন যখন আমি রানীগঞ্জের বাজারে গেছিলাম, আর সন্ধ্যাবেলা হুশ করে দামোদরের জল আমাদের এই ছোট গায়ে সামাই গেল, কই তখন তো তোমরা আমার বউ বেটিকে সামলাইতে লড়িয়েছ। আমি না হলে বাগ দিয়ে বটি, কিন্তু এই এক ঘর বাগ দিয়ে তো তোমাদের এই ছোট গাটোকে রাখিয়াছিল। আজ এই কথাটো তোমরা আমাকে না বলতে দিয়ে পাগল সাজাইছো, কিন্তু আমি পাগল নই। শুনছেন আপনারা, আমি পাগল নই। আমি চৌকিদার বটে, চোরকে হাঁকড়ানো আমার কম্ম। আগে না হলে সিধে চোরকে গিয়ে হাঁকড়াই থাম। আর এখন হুই যে চোরটা ধীর ধানের ক্ষেতের পাশে কল 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 করে বয়ে চলেছে, যে আমার বউ বেটিকে নিয়ে গেল চুরি করে। এখন আমি সবাইকে হাঁকড়াই সামলাই দিব। বলুনি হাতে আমি পাগল হইলাম কিসে? তোমরা আমার বউ বেটিকে সামলাইতে লাড়িয়েছ বলে আমি মতি সর্দার পারবো না কেনে? এখন আমি রাতের বেলা সবাইকে হাঁকড়াই সামলাই দিব। হে দামোদর সামাইছে, পালাই যাও, পালাই যাও, পালাই যাও। ধন্যবাদ। ভারতবর্ষ এমন এক দেশ যেখানে সূর্যবংশ রাজা রামচন্দ্র দেবতারূপে পূজিত হয়। সে রামচন্দ্রের পরম ভক্ত হনুমান রামের পরম শত্রু রাবণের লঙ্কা রাজ্য জ্বালিয়ে তছনছ করে সীতাকে উদ্ধার করে রামচন্দ্রের একনিষ্ঠ ভক্তের পরিচয় দেন। রামায়ণের বীর হনুমানের বীরগাথা আজও মানব সমাজে জনপ্রিয়। আমাদের নাটকে হনুমান একটু অন্যরূপে আবির্ভূত। ভোজল রাজার বহুদিনের ইচ্ছে তার দেশেও রামরাজ্য গড়ে উঠে। বর্তমান সমাজে রামরাজ্য গড়া যে এক অবাস্তব ব্যাপার, তবুও ভোজল রাজা হার মানতে নারাজ। তাকে নানা রূপ ভাবে নানা বুদ্ধি দিয়ে সর্বতভাবে সাহায্য করছে ভোজল মন্ত্রী ও দাসী ময়নামতি।
মন্ত্রী থেকে দাসী সকলেই সহজ সরল রাজাকে রামচন্দ্র হওয়ার বহুবিধ কৌশলে জর্জরিত করে। রাজাকে সাহায্য করার ছলেই সকলে নিজের লাভ খুঁজতে তৎপর। শেষমেশ এই হোদল রাজা সত্যি সত্যি রামরাজ্য করতে পারে কিনা, চলুন আমরা সেটাই দেখি মনোজ মিত্র রচিত জয় বাবা হনুনাথ নাটকটির মধ্যে দিয়ে। চলুন এখন যাওয়া যাক হোদল রাজার রাজসভায়।
বলছিলাম কি এই রথ আর পরচুলের অর্ডারটা তুমি আমার নিতে পারতে গো বদর রাজা। বুদ্ধিটা যখন আমার, এই দুটো জিনিস আমি কিনে আনছি, বেশি লাগবে না, 10 কোটিতে ম্যানেজ করে নেব। এমন রথ এনে দেবো না, দিল্লি দিল্লি চষে বেড়াবে, সামনে লোক পড়লে প্যাক প্যাক আনবে, প্যাক। 10 কোটি তো? উফ, কি বুদ্ধি তোমার ময়নামতি। রথে চড়ে রামচন্দ্রজি থেকে, কিন্তু ব্যাকপ্যাক থাকবে তো? নিশ্চয়ই প্যাক জোড়া লাগিয়ে দেবো। শান্তির মুখে সব শুনলাম। না দাদা, মন্ত্রী হিসাবে আমি তোমার রথ বা পরচুলো কোনোটাকেই অনুমোদন করছি না। তার চেয়ে বৃহৎ এবং চমকপ্রদ কি পরিকল্পনা কদিন ধরে আমার মাথায় ঘুরছে, যার কোনো মান নেই। কি শুনি? হনুমান। শোনো দাদা, যত যাই বলো না কেন, রাম থাকবে কিন্তু হনুমান থাকবে না, এ তো হয় না। রাম উচ্চারণ করা মাত্রই এসে পড়বে বীর হনুমান। শোনো দাদা, রামায়ণের আরেক নাম হচ্ছে হনুমানায়ণ। হনুমানায়? ওই গোদল মন্ত্রীর কথা তুমি শুনো না গো বদর রাজা। ওই ওর কথা শুনে হরধনু চালাতে গিয়ে তুমি 14 বার আছাড় খেয়েছো। সেই জন্যই তো বলছি, দাদাকে এবার কোনো পরিশ্রম করতে দেওয়া হবে না। দাদা পায়ের ওপর পা তুলে বসে বসে হয়ে যাবে রামচন্দ্রজি সেকেন্ড। রাম রাজ্যে দাদাকে কিচ্ছু করতে দেওয়া হবে না, যা করার করবে আমাদের হনু বাহিনী। শোনো দাদা, প্রথম রামচন্দ্রের ছিল কিষ্কিন্ধা বাহিনী, তুমি যদি সেরূপ একটি হনু বাহিনী করতে পারো, সে যে অনেক হনুর দরকার বদল। ধরা হবে। ভাবছো কেন? বন জঙ্গল ছেটিয়ে হাজার হাজার লাখ লাখ হনু পাকড়া করে আনা হবে। সে প্রজেক্ট বাজেট আমার তৈরি, মাত্র 10,000 কোটি টাকা। 10,000 কোটি? এত কমে তুমি পারবে বদল? মুশকিল হবে। ওই হনুমান লাভ দেয়, তার বাজেটও লাভ দিয়ে বেড়ে যেতে পারে দাদা। যাই যাক, তারপর বলো, হনু ধরে এলে তারপর? রাজবাড়ির উদ্যানে করা হবে হনু বেড়া, বিদেশি কোচ দিয়ে ট্রেনিং দেওয়া হবে তাদের। তারপর তাদের হাতে দেশের শাসনভার তুলে দিয়ে আমরা রাজা মন্ত্রী প্রায় ফুল দিয়ে বেড়াবো। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। হনু বাহিনী মাথা কাটিয়ে যায় না, বার করেছে না বদল? সত্যি মাঝে মাঝে আমি নিজে অবাক হয়ে ভাবি, মাথার মধ্যে কি আছে আমার। নিজের মাথাকে নিজে চুমু খেতে ইচ্ছা করে দাদা। তুমি পারবে না ভাই, আমি খেয়ে দিচ্ছি। ছাত্ররা বই, আমার বদল বদলের লেখাপড়া কেমন চলছে? এই কি ওরা কি করছে ময়নামতি? বদর রাজা খাচ্ছে আমি, মরছে কেন অন্তর্জামী। আর মানে রথ বাতিল, পরচুলো বাতিল, এখন হাজার হাজার লাখ লাখ হনুমান ধরে এনে হনুবাহিনী করা হবে। গোদলটা সব একাই খাবে রে। ছি ছি, রামায়ণ পড়ে শেষে এই শিক্ষা পেলে বৎস? রামের সততা, সত্য পালন, প্রজা পালন কিছুই তোমাদের আকর্ষণ করলো না? করলো গিয়ে হনুমান? শিক্ষকের মুখে চুন কালি দিবে বদল রাজা বদল মন্ত্রী। কি বলছে রে বদল? দেখছি দেখছি, শুনুন মন্ত্রী মশাই, আমাদের পড়াশুনো করার বয়স অনেক আগে ফুরিয়ে গেছে। আমরা আর পড়বো না। মাইনে পত্র যা বাকি আছে সময় করে একদিন এসে নিয়ে যাবেন। রাজা মশাই আজ ব্যস্ত আছে। বয়স পুরলো, অজ্ঞানতার অন্ধকারটা পুরোই নি তোমাদের। সে বিষয় আপনার মনে যদি কোনো সন্দেহ উচ্চটিকা থেকে থাকে, একদিন সময় করে আসবেন, দূর করে দেবো। ওই যে শব্দটা বললে না, উচ্চটিকা, বানান বলো তো, তাহলেই বুঝতে পারবো জ্ঞানী না মূর্খ। উচ্চটিকা ও তো বাচ্চারাও বানান করে দিতে পারে মশাই। কয় রস্য ঝটপট ঝটপট, দয় রস্যই দয় আকার। সত্যি ভাই বদল, তোমার যে লেখাপড়ায় এত ছটফট ছটফট উন্নতি হয়েছে, আমি কখনো ভাবতেই পারিনি। তোমারও হয়েছে দাদা। ধরুন, দাদাকেও একটি বানান ধরুন। একটা ছোট্ট অঙ্ক ধরুন, সামান্য যোগ, 30 আর 20 যোগ করলে কত হয় বৎস রাজন? 30 আর 20, 93। 93, এ তো প্রভূত উন্নতি। নিশ্চয়ই আগে দাদার 30 ও 20
320 হতো, কমে এসছে না? উন্নতি হচ্ছে বলেই তো কমে এসছে। আমাদের হনুবাহিনীকে এখন যথেষ্ট পরিমাণ বর্তমান কলা খাইয়ে তারা এখন মতদান বাড়াতে হবে। কেউ যদি রামচন্দ্র সেকেন্ডে উন্নতিতে সন্দেহ প্রকাশ করে তার গালে ঠাস করে চড় বসিয়ে আসবে। আমরা হনুবাহিনীর পিছনে মশাল বেঁধে দিতে পারি দাদা। তোমার হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে চারখার করে দেবো। দাও কাগজ কলম দাও, এক্ষুনি তোমার হনুবাহিনীটাকে সংসার করে দিচ্ছি, ল্যান্ড পেপারে সই করে দিচ্ছি। একটু থামো মহারাজ, আমি কিন্তু রাম রাজ্য করার আরো সহজ পথ বাতলাতে পারি, একটি পয়সাও খরচ হবে না। তাই নাকি? আচ্ছা কি পথ শুনি। বৎস রাজন, তোমাকে শুধু 14 বছরের জন্য বনে যেতে হবে। মানে কে না জানে, রামায়ণের মূল ব্যাপারই হলো বনবাস। বলতে কি, রাজা দশরথের ছেলে যে শ্রী রামচন্দ্র হলেন, সে ওই বনবাসের চলে। তা বৎস, তুমি 14 বছর না পারো, অন্তত 14টা দিন না হয় কাটিয়ে এসো বনের জঙ্গলে। দাদা, পণ্ডিত মশাই তোমাকে সুদর্শনের জঙ্গলে পাঠাতে চাইছেন। একা নয়, 4 রানী নিয়ে যেতে হবে, সঙ্গে অনুগত ভ্রাতা লক্ষণের মতো তুমিও যাবে প্রাণের ভাই গোদল। পায়ে হেঁটে ঢুকতে হবে সেই গহন জঙ্গলে, 14 দিন গাছের ফল পাকুড় খেয়ে গাছতলায় ঘুরতে হবে। গোদল, আমরা সুদর্শনের জঙ্গলে 14টা দিন ফল পাকুড় খেয়ে বেঁচে থাকবো? না না, সুন্দরবনের চাক ভাঙা মধুও খেতে পারো, যদি রয়্যাল বেঙ্গলের খাবায় গাছে চড়তে পারো। আমাকে মেরে ফেলতে চাইছেন? শুধু তোমাকে না, আমাকেও, আমার চারটি বৌদিকে গোষ্ঠী শুদ্ধ আপনি বাঘের পেটে ঢোকাতে চাইছেন মশাই। মরবে কেন বৎস গোদল? রামচন্দ্র দি সেকেন্ড বাঘ মেরে পেট থেকে তোমাকে এবং তোমার বৌদিদের উদ্ধার করবে। জানকীকে উদ্ধার করে রামচন্দ্রের আর কতটুকু গৌরব পেরেছিল। দেশ জুড়ে ধন্য ধন্য পড়ে যাবে দ্বিতীয় রামচন্দ্রের নামে। জয় হোক রামচন্দ্রের। পণ্ডিতকে ছেড়ে দিল গোদল। শোনো দাদা, এবার থেকে আমরা নিজেরা কিচ্ছু করবো না, যা করার করবে আমাদের এই হনু বাহিনী। সই তো তাড়াতাড়ি করে দাও তো। জানো গোদল, আমি না যতগুলো রামচন্দ্রের ছবি দেখেছি, সব ছবিতে একটি বীর হনুমান তার পায়ের কাছে বসে আছে, হাত জোড় করে। তোমার পায়ের কাছেও বসে থাকবে দাদা, সেকেন্ড রামচন্দ্রের পায়ের কাছেও থাকবে? আমার পায়ের কাছেও বীর হনুমান থাকবে? উফ, হাত জোড় করে। বিদেশি কোচকে দিয়ে সেরকমই ট্রেনিং দেওয়াবো তাদের। এই শান্তি শান্তি, ডাকছেন কেন? বদল রাজার বদল মন্ত্রী। বদল রাজার বদল মন্ত্রী ঘিরে চাকরি নোট করে দেবো। যা শিগগিরই ডেকে নিয়ে আয় আমার ফরেন কোচকে। বদল রাজার পরে ফরেন কোচ? সে কি? এই মাত্র হনুমান ধরার টাকা সংসার হলো, এর মধ্যে ফরেন কোচ চলে এলো গোদল। শোনো দাদা, রাম না হতে যদি রামায়ণ হতে পারে, তাহলে হনুমান না হতে ফরেন কোচ কেন হবে না? ময়নামতি, ময়নামতি, আমার কোচ এসে গেছে। ময়নামতি, আমার কোচ। তোমার না দাদা, তোমার এই হনু বাহিনীর কোচ। No man, only Hanuman specialist. খুব কম মাইনে দিয়েছে দাদা, মাসে মাত্র 15 কোটি। ও কিছু না। এই, তোমার নাম কি? Tell your name please, speak out. My name চিরাপুরি। চিরাপুরি। শ্রীরামপুরি, এ আমার করতে শ্রীরাম, বাপের
সব দিয়েই নাম লাগে, তুমি অযথা অবাক হয়েও না। ময়নামতি, আমি তোমার রথে চেপে যখন রাম রাজ্যে ঘুরে বেড়াবো, আমার পায়ের কাছে বসে থাকবে বীর হনুমান। কি থাকবে তো শিরোমণি? আলবাত ডেফিনেট স্পেশালিস্ট নো ম্যান অনলি হনুম্যান স্পেশালিস্ট ডক্টরেট ঠাকুরদার নাম কি ঝালমুড়ি? আমি খুব চালু জানবাদার ইস্তার বড়ি বাবা, রাজবাড়িতে যেন দক্ষ চাকর হয়ে গেছে। বদল বল কোটি কোটি টাকা ফিরছে, আর পাঁচ পাঁচ হনুমান ধরে নিয়ে মনোবাহিনী করছে। কোনটা জানলা শীত করে রাখছে, কোনটা আমাদের হাড়ি নিয়ে দৌড়াচ্ছে। একটা আবার কাল ছোট রানীর ভিতরে করে দোল খেয়েছে। একটা কোথায় কিরকম খিচুড়ি মেরেছিল ময়না মাসি। আমি এখনো কিছু বলছি না, কেন জানিস? কিছু বলতে গেলেই গোদল আমাকে রথের ব্যাপারে চেপে ধরছে। ওই যে রথখানা, যে রামচাঁদ সেজে গোদল রাজা ঘুরে বেড়াচ্ছে, সেটা সত্যি সত্যি রথ নাকি? রথ নয়, আমি কি গো ঠেলা গাড়ি রিস্কো বেঞ্চের বানিয়ে দিয়েছি। তাই বুঝি? আমি তো বুঝতেই পারিনি ময়না মাসি। আর গোদল মন্ত্রী ছাড়া কেউই বুঝতে পারেনি। কিন্তু গোদল বুঝেও চুপ কেন বলতো? কিছু বলতে গেলে আমি ওকে মনের ব্যাপারে ক্যাচ করে ধরবো। তুমি ওনার ব্যাপারে গোদল রাজা ঘরের টাকা লুটে নিচ্ছ, আমি রথ আর পরচুলে মারলেই দোষ। কাজে সেও চুপ, আমিও চুপ। কিন্তু আমি চুপ করে থাকবো না, সবাইকে বলে দেবো। এই কি বলবি রে? যে ওটা রথ নয়, ঠেলা গাড়ি অরিষ্ট গাঞ্জুরে বানিয়েছো। মা গো, কথা এখন আমি সবই বলে ফেলেছি। Galia,
বনবাসে পাঠাচ্ছিলেন না? ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। রাজা কেন বনে যাবে? ছি, বনই এসে দাঁড়াবে রাজার দুয়ারে। তার আর বেশি দেরিও নেই, অচিরেই দেখবে সুন্দরবনের জল জঙ্গল ঢুকে পড়েছে রাজবাড়িতে। উফ, একটা কথা বলি পণ্ডিত মশাই, এই এদের হনু আমাদের যা করেছে এই রাজবাড়িও তাই হবে, বুঝলে? যা করবে আমারে, তোলা থাকবে তোমারে। জয় করে ফিরছে রামচন্দ্র দি সেকেন্ড। তা বলেন পণ্ডিত মশাই, এরা আপনারে মানতে দেবে না? আমরা চাষা খুশো, আমাদের বাড়ির চাপ নেই, কিন্তু আপনারে পাল্লা দিলে মাথায় আমার বিপদ চাপে যাবে পণ্ডিত মশাই। প্রণামী তোমারে আসো। পণ্ডিত মশাই, 6 মাস রথে রথে প্রজাদের দর্শন দিয়ে না। এর মধ্যে কোনো অমঙ্গল ঘটেনি তো? প্রাণের ভাই গোদল, মনে রেখো, শিক্ষাগুরুর অমর্যাদা দ্বিতীয় জন্য কখনোই সইতে পারবে না। তোমার আদেশ শিরোধার্য দাদা। মঙ্গল তো চাষি ভাই, প্রজার হিত সাধনে প্রাণ দিতে প্রস্তুত থাকো ভাই গোদল। সে একটা প্রজেক্ট করে ফেলতে হবে, বাজেটও, মোট কথা প্রস্তুত থাকতে হবে। বাবা, মাত্র 4 মাসে কত গান শিখেছো গো? এই, আসবি না, দেখবি এরকম এক চড়ে তো থোপ না ফাটিয়ে দেবো আমি। ছি বাবা, পাই যে ব্যথা। রাজসভা শুরু হতে যায়, আর্য প্রভুর দর্শনার্থীদের একে একে পাঠিয়ে দাও। How beautiful! Salute, king, any salute. Your work, train, very train. মাতা ময়না, রানীদের জানিয়ে দাও 6 মাস পরে গৃহে ফিরছি। আজ রাতে তাদের অগ্নি পরীক্ষা হবে। কেন এত কুড়িয়ার মধ্যে ঢুকছো দাদা? চারখানা বউকে, আমার বৌদিদেরকে উড়িয়ে মারবে নাকি? তাই বুঝি উড়ে যাবে? আরে বাবা, তাহলে অগ্নি পরীক্ষা হলে আর কি হয়? No fire, only water. King water test, that's okay. রোগী মনে হচ্ছে, শ্বাসকষ্ট উঠেছে। এই, এখানে কি চাই? Oxygen, oxygen. অক্সিজেন? এখানে কোথায়? আরে লোকটাতে শুয়ে পড়লো। এই শান্তি, এর সাথে কে আছে?
শোনো আমার অবুঝ প্রজা, হাসপাতালের যন্ত্রপাতি যা তোমার শরীরে লাগানো থাকবে তার রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ তোমার। নিজ দায়িত্বে একটি অক্সিজেন মাস্ক কিনে হাসপাতালে জমা দিয়েছে, বুঝলে? মামলা করবে। আপনাদের নাকের পাশটা দিন, তাহলে মামলার আসামি পাবেন না। না বাবা দাদি, বংশধরদের নামে চালানো হবে মামলা। রাম রাজ্যে কোনো অরাজকতা চলবে না। এই শিরামণি রাম ভক্তের শহর বাড়িতে মাছি ছিল, ভালো হয়েছে মেরে দিয়েছে, না হলে ওর থেকে প্রাণের জীবাণু শরীরে ঢুকতে পারতো। মেরে দিয়েছে, বলতে হচ্ছে রিয়ালি রাম ভক্ত। হনুমান, মেরে মশা, মাছি, কুকুর, ছারপোকা, kills and eats, হবে। যা বলছে প্রিয় মৃত্যু বন্ধুরা জানবে, রাম রাজ্যে অক্সিজেনের অধিকার সকলে, তোমারও যেমন হনুমানেরও তেমন। তো হয় না চিরকাল তুমি অক্সিজেন টানবে আর হনু পাবে না। বাবা গো! এবার নানির বিজানু মেরে দিয়েছে সবদিকে। নজর দেখেছো? ওভাবে তাকিয়ে আছে কেন বদল? রূপ করাচ্ছে, তুমি একে বলে যাও। তুমি বেটা দিশা দুর্নীতিবাজ বলেই বীর হনু তোমার নাকেরটা খুলেছে, বেশ করেছে। বাবা গো! Killing and eating. তখনই বলেছিলাম ময়নামতির ওই পরচুলোটা একদম ঘাটাবে না, ওর মধ্যে গা লাগা দাও কুল। No movement, অত বসে। স্থির হয়ে বসতে পারো না, কুকুরটা বেঁচে দিচ্ছে, তোমারই আরাম। আসবি না, বলে দিবে মেরে খাবো বেটা। এখানে বলছে নাকি আমার মনের কাছে প্রাণ যায়, এগুলো সবই করে পড়ছে নাকি? জানতাম তো সব মারাতে পারছিলেন না, তা তোমাদের তোমার কল্পনা করে শুনি হ্যাঁ করে রেখেছিলে। এগুলি টাকা নিচ্ছিস আর হনুমানের কল্পনা হাতে বাঁধতে পারছিস না। এটা কি তাই তো, এটা আমাদের পুরা পাড়ার নাচু। রয়্যাল বেঙ্গল সার্কাসের জোকার। সার্কাস বন্ধ হয়ে গেছে জানো না?